নমস্কার, আমি ডক্টর অলোক পাত্র, সাইকিয়াট্রিস্ট। করোনা, লকডাউন এবং এই উদ্ভূত দমবন্ধ পরিস্থিতিতে মনের সুখ, মনের অসুখ বিষয়ে যে আলোচনাগুলো করি, আজ 50তম দিন। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে মানসিক রোগ সম্বন্ধে কত রকম ভ্রান্ত ধারণা অথবা অজ্ঞতা, অসচেতনতা এবং তার কারণে আমরা আমাদের সামগ্রিক জীবন এবং সামগ্রিক স্বাস্থ্য এবং সাংসারিক জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন সব কেমনভাবে নষ্ট হয়ে যায় তারই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই কয়েকজন পেশেন্টের কথা বলি। বেশ কিছু পেশেন্ট আসে যাদের মূল বক্তব্য হলো যে বিশেষ করে বয়স্করা, যে তার মাথায় বা গায়ে পোকা হয়েছে গায়ে, এবং গোটা গায়ে পোকা চড়ে বেড়াচ্ছে, এবং তারা ওই ধরে ধরে পোকাগুলোকে একটা ডিবাই করে ভর্তি করে রাখে, এবং সেই পোকাগুলো লোককে দেখায়, সেগুলোকে মারতেই সারাদিন ব্যস্ত থাকে এবং পোকার জ্বালায় যন্ত্রণায় একদম তাদের জীবন অতিষ্ঠ। অথচ যদিও বাড়ির লোক কিন্তু চোখে কিছু দেখতে পায় না। যাই হোক, এটা সম্বন্ধে একটা বলবো, এরকম রোগী বহু আসে। দুই হচ্ছে একজন বয়স্ক 68 বছরের বয়স্ক একজন ভদ্রলোক। সে হঠাৎ করে ভদ্রলোকের এসে বলছে যে তার শরীর খুব দুর্বল, কোনো কিছু ভালো লাগছে না, অবসাদ অনেক কিছু, মানে ডিপ্রেশনের সিমটম যেগুলো হয়। কিন্তু তার মূল বক্তব্য হচ্ছে যে আমার রোগের মূল কারণ হচ্ছে আমি একটা ভুল করে ফেলেছিলাম কম বয়সে, অর্থাৎ খুব ছোট বয়সে, অল্প বয়সে যেটা করে ছেলেরা, হস্তমৈথুন বা সমৈথুন অথবা আত্মরতি যেটা বলি, সেই কারণে তার এখন প্রবলেম হচ্ছে। বয়স 68, মাঝে তার বিবাহিত জীবন হচ্ছে প্রায় 50 বছর, এবং তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখন তার সেই আগের কম বয়সের বদভ্যাসের জন্য রোগ হচ্ছে। 3 নম্বর, একটা হঠাৎ করে আমাদের এলাকায় কয়েকটা জেলা জুড়ে কয়েক মাস আগে এরকম হয়েছিল যে বহু ছেলে, ইয়ং ছেলেরা, তা হঠাৎ করে সব মনে হলো যে তাদের যৌনাঙ্গ কুঁকড়ে ভেতরে ঢুকে যাচ্ছে, পেটের ভেতরে, এবং সেটা ঢুকে গেলেই নাকি মারা যাবে, এবং সেটা একবারে মহামারীর মতোই ছড়িয়ে গিয়েছিল। এবং তার জন্য অনেক রকম কিছু ব্যবস্থা করছিল, যাদেরকে চিকিৎসা করতে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছিল। আর আজকে যে দুজন পেশেন্ট এসেছিল তার মধ্যে এখনই 1 ঘন্টাও হয়নি একটি ভদ্রমহিলা, রিসেন্ট প্রেগনেন্ট। সে 4 বছর ধরে মোটা হওয়ার জন্যে দুটি প্র্যাকটিন এবং ডেকডন বলে দুটি ওষুধ খাচ্ছে, এবং সেই ওষুধ খাওয়ার পরের থেকে এখন সে প্রেগনেন্ট। ডাক্তার বলেছে ওই ওষুধ বন্ধ করতে হবে, কিন্তু ওই ওষুধ বন্ধ করলে পারেই তার নানান রকম শারীরিক কষ্ট হয়, বমি হয়, ঘুম হয় না, খিদে হয় না, থাকতে পারে না। এমত অবস্থায় কী করবে? বাচ্চাও সে নষ্ট করতে চায় না, প্রথম বাচ্চা, অথচ ওই ওষুধে ছাড়তে পারবে না। এই ধরনের মোটা হওয়ার অনেক ওষুধ বাজারে বিক্রি হয়। এবং আর এই রিলেটেড আরেকটা যেটা হচ্ছে যে আরেকটি ছেলেও বডি বিল্ডিংয়ের জন্যে বেশ কিছু ওষুধ খাচ্ছিল, ভালো স্টুডেন্ট, সেও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল। খুব হঠাৎ করে মনে হলো আমার হাইট বাড়াতে হবে বলে পেপারের বিজ্ঞাপন দেখে কিছু ওষুধ খেয়েছিল, এবং কিছুদিন পরে যখন নিয়ে আসে আমার কাছে, তখন সে হচ্ছে মানসিক ভারসাম্যহীন। তার বাবা তো অবস্থা যেমনই হয়, সর্বস্ব দিয়ে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠিয়েছে, আর সেই ছেলে পুরোপুরি যদি মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলে, তখন বাড়ির অবস্থা বা আমার অবস্থা কী হয়? তো এই যে ধরনের জিনিসগুলো, যে রোগগুলো কি বলবো, আমরা নিজেরা সৃষ্টি করি অনেকটা অজ্ঞতার কারণে অথবা অসচেতনতার কারণে। প্রথমত বলি, আমাদের এই যে মাথার মধ্যে পোকা হওয়া, এই বিশ্বাসটা কিন্তু আমাদের এলাকার বহু লোকের আছে, যে কান দিয়ে ঘুমিয়ে থাকলে পারে কান দিয়ে নাকি কেন্ন বা অন্য কোনো পোকা ঢুকে যায়, এবং ব্রেনে ঢুকে গিয়ে সে কি একা চড়ে চড়ে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, ফলে মাথার ভেতরটা সরসর করে, কখনো কখনো সে ব্রেনটাকে কুড়ে কুড়ে খায়, তখন একটা ব্যথা যন্ত্রণা অনুভব হয়,
তারপর কিছুদিন পরে সে কেন্নকে রাখা থাকবে, তার বোরও লাগে, সে বাচ্চা দেয় এবং বাচ্চা হওয়ার পর গোটা মাথা জুড়ে হাজার হাজার কেন্ন ভরে যায় এবং গোটা মাথা জুড়ে সবসময় সেই পোকাগুলো, মানে কেন্ন হোক বা অন্য ধরনের পোকা হোক, সবসময় চড়ে বেড়ায় এবং তার ফলে তার প্রচণ্ড রকমের মানসিক কষ্ট হয়। এটাকে বলে ডিলিউশনাল জুপাথি। এটা একটা মানসিক রোগ, কিন্তু এই রোগের কারণটা আমাদের সমাজে, আমাদের মধ্যে বহু মানুষের এরকম গল্প বলে ছোটবেলায় যে ওরকম ও ঘুমিয়েছিল দুপুরে, ওর মাথায় কেন্ন ঢুকে আর এমন কেন্ন হয়ে গেছে যে তার চুলে ধরে একজন কেউ ধরতেই খুলিটা পুরো খুলে গেল এবং মাথার ভেতর কেন্ন গিজগিজ করছিল, অনেকটা সেই ইঁট চাপা পড়ে থাকলে বর্ষাকালে ইঁটটা তুললে যেমন ভেতর থেকে একসঙ্গে রাশি রাশি বাচ্চা বাচ্চা কেন্ন বেরোয়, ঠিক সেই রকম দৃশ্যটা হয়। কারুর আমার মনে হয় যে পুরো পোকা আছে সেরকম নয়, কিন্তু পোকাটা চড়ে বেড়াচ্ছে সেরকম একটা অনুভব আমার হয়, যদিও মাথার বাইরে পোকা কিন্তু নয়, যে যেটাকে উকুন বা হেয়ার বডি লাইস বলে, সেরকম কিছু নয়, চামড়ার ভেতরে আছে কেউ কেউ বলে। আবার কেউ কেউ বলে না মাথার আমার ব্রেনের ভেতরেই আছে। আবার কেউ কেউ বলে যে না আমার সারা শরীরেই আছে। এবং ওই সারা শরীরে থাকার ব্যাপারটা বয়স্ক মহিলাদের ক্ষেত্রে বেশি হয় বা পুরুষদেরও ক্ষেত্রে হয়, এবং তারা সবসময় কি করতে থাকে, সারাদিনই গোটা গা থেকে পোকা ধরতে থাকে আর মারতে থাকে, বলে গোটা গা সরসর করছে, কুটকুট করছে, জ্বালা করছে, যন্ত্রণা করছে এবং অতিষ্ঠ করে দেয়। এবং তারা ওই পোকাগুলোকে ধরে ডিবে ভর্তি করে, আর যে পোকা সবাইকে দেখাবার চেষ্টা করে, কেউ যতটা বিশ্বাস করে তত তারা অতিষ্ঠ হয়ে পড়ে। প্রথমে যেটা শুধু সরসর করে অনুভূতিটা বললাম, সেটা জাস্ট ফরমিকেশন বলা হয়। সেটা কিন্তু যে কোনো মানুষ এমনি ডিপ্রেসড হলেও হতে পারে। আমি যেটা বলেছিলাম যে আমাদের দেশে মানুষের ডিপ্রেশন, অ্যাংজাইটি এইরকম কষ্ট বললে মানুষ ডাক্তারের কাছে কেউ আসবে না, তাদের একটা শারীরিক সিমটম চাই। তার মাথার কষ্টের মধ্যে এটাও একটা সিমটম যে আমার মাথার ভেতর কি একটা যেন চড়ে বেড়ায় বা সরসর করে। কিন্তু এই যে বিশ্বাসটা তাদেরকে যখন বোঝানো হয় যে কানে কিন্তু একটা পর্দা আছে, কান দিয়ে কোনো কিছু ভেতরে যেতে পারে না, ব্রেনের ভেতরে, আর ব্রেনের ভেতরে পোকা কখনো বাস করতে পারে না। কানে জল ঢোকালে সেই জল তো অটোমেটিক্যালি বেরিয়ে যায়। অনেক মানুষই তো রোজ রোজ নিয়মিত কানে জল দেয়, দিয়ে স্নান করবার সময় তারপর জলটা বের করে। অনেকে তো কানে তেলও দেয়, সেগুলো তো আবার বেরিয়ে চলে আসে। সুতরাং কানে থেকে ব্রেন অবধি যাওয়ার কোনো অসুবিধা নেই। কানের পর্দা যদিও বা ফুটো হয়, তবু সেখান থেকে ব্রেন অবধি পৌঁছাবার কোনো উপায় নেই। তবুও এই ধরনের একটা অসুখ হয়, ডিলিউশনাল জুপ্যাথি। চিকিৎসা করলে সেরে যায়। এই রিলেটেড আরেকটি অন্ধবিশ্বাস বা কুসংস্কার। বেশ কিছু লোক পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, তারা কানের পোকা বের করে। তারা একটা ধরনের ওই চিমটির মতো কি একটা জিনিস কানে নেয়, আর হাতে একটা ছোট করে ঠোঙার মতো, তাতে একটা একটা করে পোকা বের করে দেখায় যে প্রায় 35 থেকে 40, 50টা করে পোকা বেরোয়। পোকাগুলো অনেকটা ছোট ছোট ধরনের, খুব মাছি মানে এক ধরনের খুব ছোট ফ্লাই, ওগুলোকেই বলে, কিন্তু এমনি মাছি না, মশার থেকেও খুব ছোট আকারের এক ধরনের ফ্লাই। সেগুলো তারা অ্যাকচুয়ালি কিন্তু ওরকম কোনো পোকা কানে হয় না কারো, ওগুলো জাস্ট তাদের হাতের কারসাজি একটা, কিন্তু পাড়ায় পাড়ায় তারা ঘুরে কান থেকে পোকা বের করে। সুতরাং সেই আচরণগুলো কিন্তু তাদের মনে হয় যে তার মানে কানে পোকা যদি হওয়া সম্ভব, তাহলে কান থেকে ব্রেনেও পোকা যেতে পারবে। পরে আরেকটা ভ্রান্ত ধারণা, সেটা যে ব্রেনের রুগীদের কখনো সর্দি হয় না। সর্দি হয় না বলেই নাকি তারা ব্রেনের রুগী, অর্থাৎ সর্দি হয়ে যদি ঝরে যেত তাহলে ব্রেনটা পরিষ্কার হয়ে যেত। আর সর্দি হচ্ছে না বলে মাথায় সব জমে যাচ্ছে এবং তার কারণেই তাদের মানসিক রোগ হচ্ছে। এবং এই ভেবে লোকে মাথায় জল ঢালে, বরফ চাপিয়ে রাখে যাতে তার সর্দি হয়, অনেক রকম ঠান্ডা খাবার, এবং তাতে তার কফ কাশ, মানে বুকে কফ বসে যায়, জ্বরও হয় কিন্তু সর্দি হয় না। এটাও একটা ভ্রান্ত ধারণা। সর্দি হওয়ার সঙ্গে ব্রেনের অসুখের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, মাথায় কফ হলে, মাথার যন্ত্রণা হয়, সাইনোসাইটিস হলে সিমটম হয়, সেটা আলাদা। কিন্তু ব্রেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে লোকে ওই সর্দি জমে থাকার কারণে, এই ভাবনাটা
ভুল। মেমোরি ভালো বাড়াবার জন্যে বহু বাজারে বিজ্ঞাপন থাকে, সেসব ওষুধগুলো খেয়েও অনেকের কিন্তু ব্রেন প্রবলেম হয়। মেমোরি বাড়াবার জন্যে তো বুদ্ধির বুঝতে হবে যে বুদ্ধি কিভাবে বাড়ে। একটা ছেলের যা ইন্টেলিজেন্স আছে সেটা বাড়াতে হলে যেগুলো চর্চা করার প্রয়োজন আছে, তাকে পড়াশোনার সঙ্গে সঙ্গে নিজের চিন্তা ভাবনা করতে হবে, মেমোরাইজ করার টেকনিক আছে সেটা প্র্যাকটিস করতে হবে। যত মানুষ নিজের রিহার্সাল করা, যেটা বলে জাবর কাটা, রোমন্থন করা, সেরকম করতে পারবে, বেশি সময় দেবে, যার অধ্যাবসায় বেশি থাকবে। পড়াশোনাটাকে একটা সাধনা বলি, যত বেশি কেউ একটা সাবজেক্টের গভীরে যাওয়ার চেষ্টা করবে, সেটা অ্যানালাইজ করবে, অ্যাসিমিলেট করবে এবং সেটা থেকে যে পড়াশোনাগুলোকে আগের নলেজের সঙ্গে অ্যাসোসিয়েশন করবে, তার মেমোরি ভালো হবে, সে রিকলেক্ট করতে পারবে। কারণ এই যে প্রসেসটা আমি বলছি, যখন আমি করতে থাকবো ছাত্র বা কেউ, তখন কিন্তু তার ব্রেনে নতুন করে নার্ভ জেনারেট হয়, নতুন করে প্রোটিন সিনথেসিস হয়, সাইনাপস সিনথেসিস হয়, নিউরন সিনথেসিস হয় এবং নতুন করে ব্রেন ডেভেলপ করে। সুতরাং অনেকে মনে করে যে জন্ম অবস্থাতেই ব্রেন যার যা হওয়ার হয়ে গেছে, পরবর্তীকালে আর ব্রেন বাড়ে না। এটা ভুল ধারণা। ব্রেন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তো বাড়েও, আর্লি অ্যাডাল্টহুডে তো বাড়েও, এমনকি সারা জীবন ধরেও কিছু না কিছু ব্রেনের গ্রোথ হয়। সেই কারণেই চর্চার দরকার হয়। অর্থাৎ লেখাপড়ার জন্য চর্চার দরকার, সময় দরকার, এক্সারসাইজ দরকার, অধ্যাবসায় দরকার, সাধনা দরকার। কোনো টুকটাকে কাজ হবে না। স্মৃতিবর্ধক ওষুধ বলে বাজারে যেগুলো বিক্রি হয়, সেগুলো শুধুমাত্র সেটা বাজারি মূল্যের জন্য, তার খেয়ে কিন্তু মেমোরি বাড়বে না, উল্টে প্রবলেম হতে পারে। কিছু আয়ুর্বেদিক ওষুধ যেমন বলা হয় যে ব্রাহ্মী শাক খেলে ভালো, তবে সরাসরি ওই হিসাবে না খেয়ে ওষুধ হিসাবে ব্যবহার করা হচ্ছে, যদিও তাদের এফিকেসি এখনো পুরোপুরি প্রমাণিত হয়নি। একই রকমের যেটা বলেছিলাম যে বডি, যাদের হাইট কম, ওদেরকে পেপারে বিজ্ঞাপন দেয় যে হাইট বাড়াবার ওষুধ দেওয়া হয়, কারো কারো ক্ষেত্রে বলে বডি বানানোর ওষুধ। হঠাৎ করে মনে হলো আমি জিমে যাচ্ছি, 30টা করে ডিম খাচ্ছি, এর সঙ্গে যদি আমি কিছু এক্সট্রা ওষুধ খাই, তাহলে 3 মাসের মধ্যে আমার হাইট 2 ফুট 3 ফুট বেড়ে যাবে। এরকম বিজ্ঞাপন টিভিতেও দেয়, পেপারেও দেয়। যে ওষুধগুলো তারা দেয় সেগুলো হচ্ছে অ্যানাবলিক স্টেরয়েড। অ্যানাবলিক স্টেরয়েডগুলো ডোপ করার জন্য অ্যাথলিটরা যেগুলো ব্যবহার করে, প্রায়ই যে কোনো অলিম্পিক হলে, এশিয়াড হলে দেখতে পাই বহু অ্যাথলিটস মানে কম্পিটিশন থেকে বেরিয়ে যায়, কারণ তারা ডোপ করেছিল। ডোপ মানে ওই অ্যানাবলিক স্টেরয়েড। অ্যানাবলিক স্টেরয়েড খেলে মাসেল কিছুটা হবে, এটা ঘটনা। হাইট বাড়ার ব্যাপারটা মোটামুটি অলমোস্ট নয়, কারণ বোন বা হাড় এর বৃদ্ধি হয় না। যেটা বাড়তে পারে একটা মানুষের হাইটের, সেটা হচ্ছে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা কার্টিলেজ, সেটা 1 থেকে 2 ইঞ্চি বাড়ানো যেতে পারে, কিন্তু সেটা থ্রু এক্সারসাইজ। আদারওয়াইজ কোনো মানুষের হাইট যা আছে সেটা কিন্তু এক্সট্রা করে ছোট মানে গ্রোয়িং পিরিয়ডে না বেড়ে, এক্সারসাইজ না করে, শারীরিক চর্চা খেলাধুলো না করে, শুধুমাত্র ওষুধ দিয়ে, ওই টিভিতে যে দেখায় যে একটা অমুক স্বাস্থ্য হেলথ ড্রিঙ্ক খেলে পারেই আর 3 মাসেই 6 ইঞ্চি বেড়ে গেল, এগুলো সবই বাজারি বিজ্ঞাপন। ঠিকভাবে যদি সরকার সচেষ্ট হয়, তাহলে এই ধরনের বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়। এরকম বিজ্ঞাপন কিছু সময়ের জন্য বাংলাদেশে কিন্তু এই ধরনের বিজ্ঞাপন বন্ধ করা হয়েছিল, যেগুলোকে ওই টিভিতে বাচ্চাদের দেখানো হয়, এটা খাওয়ার পরেই বাচ্চা বেড়ে যাচ্ছে, বুদ্ধি বেড়ে যাচ্ছে, এই বিজ্ঞাপনগুলো বন্ধ করা হয়েছিল। বেশ কিছু দেশে এ ধরনের বিজ্ঞাপন কিন্তু নিষিদ্ধ। এমনকি যে কোনো হেলথ ড্রিঙ্ক বা ফুড সাপ্লিমেন্ট দিলে তার গায়ে তাদের কম্পোজিশন এবং কোনটা কত পরিমাণে আছে, সমস্ত ডেভেলপড কান্ট্রিতে এগুলো দেওয়া থাকে। আমাদের দেশে কিন্তু সেগুলো লেখা থাকা না, লিখলেও সেটাকে ভেরিফাই করা যে আমার কতটা ওতে ওইগুলো উপাদানগুলো আছে কিনা, সেগুলো কিছুই করা হয় না। আরেকটা একই রকমভাবে ঠিক যৌন ক্ষমতা বর্ধনের ওষুধ মানুষ প্রচুর কিনে কিনে খাচ্ছে। হঠাৎ করে সেক্স তো একটা সাধারণ জিনিস, শারীরিক সম্পর্ক একটা ন্যাচারাল, যেমন মানুষের খিদে ঘুম তেমনি একটা ন্যাচারাল প্রসেস। এটা স্বাভাবিকভাবেই
সব মানুষের জীবনে যেমন মানে খিদে ঘুম থাকে, সব প্রাণীর যারা যেরকমভাবে সেক্স থাকে, মানুষেরও সেইভাবেই থাকে। কিন্তু কিছু কিছু বিজ্ঞাপনে দেখায় যে একটা বিশাল রকমের ভয়ঙ্কর পারফরমেন্সের জন্য, সময় বৃদ্ধির জন্য অথবা অতিরিক্ত ক্ষমতা বাড়াবার জন্য যে সমস্ত ওষুধগুলো দেওয়া হয়, সেগুলো যদি ব্যবহার করা হয় আলটিমেটলি, একটি রুগী আমার কাছে এসেছিল, সে 5 বছর রোজ, তার কিন্তু কোনো শারীরিক সেক্সের কোনো প্রবলেম ছিল না, কিন্তু সে লিঙ্গ শিথিলতার ওষুধগুলো দিনে 4টে করে 5 বছর ধরে খেয়ে গেছে, এবং তারপরে সে মানসিক ভারসাম্যহীন হয়ে আমার কাছে এসেছিল। যখন তাকে বলেছিলাম যে তুমি কেন খেয়েছিলে, তোমার তো কোনো প্রবলেম ছিল না, বললো না, মনে হলো যে এটা যদি না খেলে না হয় বা এরকম কিছু। সেক্স বিষয়টাকে বোঝবার চেষ্টা করতে হবে। এটা কিন্তু সেক্স ইজ নট বিটুইন টু থাইস, আমরা বলি ইটস বিটুইন 2 ইয়ার্স, অর্থাৎ এটা একটা মানসিক ব্যাপার। মনের মধ্যে যদি ফিলিংস না থাকে, ইমোশন না থাকে, তাহলে শুধু ওষুধ দিয়ে কিছুতেই আসবে না। অধিকাংশ স্বামী স্ত্রীর ক্ষেত্রে কি হয়, তাদের সরাসরি সারাদিন ধরে ঝগড়া করছে, মনে মিল নেই, মুড ঠিক নেই, সেই অবস্থায় ওষুধ দিয়ে কৃত্রিমভাবে এই জিনিসটাকে আনা যায় না। আর মনের আনন্দ পাওয়ার জন্যে এই অতিরিক্ত পারফরমেন্স বা সময়, এগুলোর কোনো মূল্য নেই, কারণ সাইকোলজিক্যাল ফিলিংসটা এগুলো কোনোটার সঙ্গেই যুক্ত নয়। এবং যে সমস্ত বাজারে বিজ্ঞাপন দেওয়া হয়, যেগুলোকে ব্যান করা হয়েছিল, দিনে 12 বার, দিনে 8 বার, 7 বার ইত্যাদি, এইসব যে সমস্ত ক্যাপসুল, এগুলো সরকারের তরফে, আমাদের দেশে তো কোনো কিছুরই নিয়ন্ত্রণ নেই। এইগুলোই কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করছে। অর্থাৎ যাদের ক্ষেত্রে ওই বিষয়গুলো নর্মাল, তারাও কিন্তু ভাবছে যে তাদের ওই ওষুধগুলো হেল্প করবে। এবং সবচেয়ে অদ্ভুত কথা হচ্ছে যে কোনো মেডিকেল স্টোরসে গেলে বয়স্কদের ক্ষেত্রে একটা বয়সের পরে কিন্তু সেক্সুয়াল প্রবলেম কিছু কিছু আসে, যেমন লিঙ্গ শিথিলতাই হোক, শীঘ্রপতনই হোক, বা যৌন অনীহাই হোক, যেগুলো বলি আমরা সেক্সুয়াল প্রবলেম, বয়সের কালে কিছু সময় আসতে পারে। কিন্তু বয়স্কদের কাউকে কাউন্টারে দেখা যায় না। যে কোনো সময় যে কোনো ব্যক্তি যদি মেডিসিন কাউন্টারে যান, দেখবেন ইয়ং ছেলে, এমনকি যারা বিবাহিত নয়, তারাও মুড়ি মুড়কির মতো এইসব ওষুধ কিনে নিয়ে যাচ্ছে, অথচ ওষুধের কি সাইড এফেক্ট সেটা জানে না। এবং পরবর্তীকালে এক সময় তাদের মধ্যে অন্যান্য সাইড এফেক্ট তো হচ্ছেই, সেই সঙ্গে সঙ্গে মানসিক রোগের সৃষ্টিও হচ্ছে। আরেকটি যেটা বলেছিলাম প্রথম রোগীর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে একটা ভুল ধারণা, এটাকে বলে ধাত সিন্ড্রোম। আমাদের দেশে ধাতুকে বহু মূল্যবান জিনিস বলে ভাবা হয়। 1 ফোঁটা ধাতু মানে হচ্ছে নাকি 40 ফোঁটা রক্ত, আর 1 ফোঁটা রক্ত মানে 40 ফোঁটা রক্ত মজ্জা। অর্থাৎ 1 ফোঁটা ধাতু বেরিয়ে যাওয়া মানে শরীর থেকে সব রক্ত মজ্জা বেরিয়ে যাওয়া। ফলে সেই মানুষটা নাকি পরবর্তীকালে তার জীর্ণ হয়ে যাবে, শীর্ণ হয়ে যাবে, এরকম অনেক রকম তার দুর্বলতা আসবে, মন মেজাজ খিটখিটে হবে, কাজ করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি বলে আমাদের রাস্তাঘাটে সর্বত্র প্রচার করা হয়। ট্রেনে প্রচুর হকার এসব ওষুধ বিক্রি করে, বাস স্ট্যান্ডে, রেলওয়ে স্টেশনে মাইক নিয়ে বসে বসে এগুলো হাঁকায় যে এই সমস্যা আপনার আছে, আপনি এসে ওষুধ নিয়ে যান। ট্রেনের পোস্টার, টয়লেটে গেলে পারে সর্বত্রই ওই রোগের এবং ওই ধরনের ওষুধের একটা বিজ্ঞাপন দেখা যায়, যাতে নাকি সবাই বিভ্রান্ত হয়ে মনে করে যে ধাতুটা শরীরের খুব মূল্যবান জিনিস। এবং সমৈথুন বা হস্তমৈথুন বা আত্মরতি যেটাকে বলা হয়, এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। সারা পৃথিবীতে বিবাহিত মানুষ শারীরিক সম্পর্ক করবে দুজনের মধ্যে, অবিবাহিতরা নিজে নিজে করবে, সেটা নিজের শারীরিক মানসিক চাহিদা অনুযায়ী। এটা সন্তান উৎপাদন ছাড়া এর কোনো ভূমিকা নেই, অন্য কোনো আর এর উপযোগিতা নেই। এটা হরমোন নয়, অনেকে এটাকে বলে টেস্টোস্টেরন। ধাতুর সঙ্গে টেস্টোস্টেরনের কোনো সম্পর্ক নেই। টেস্টোস্টেরন হরমোন, সেটা আলাদা। আর ধাতুটা শুধুমাত্র সন্তান উৎপাদন ছাড়া এর কোনো কাজ নেই। এবং সেক্সের সময় একটা যে অনুভব বা অনুভূতি হয়, সেই অনুভূতিটার সময় ওর জন্য এটার প্রয়োজন আছে, কিন্তু বাকি এর কোনো উপযোগিতা নেই শরীরে বা মনে।
এই যে একটা অপরাধ বোধ শুরু করে বহু ছেলে মেয়ে বলে আমি দুর্বল, আমি পড়াশুনো করতে পারি না, এবং মানসিক মেন্টাল কমপ্লেক্সে ভুগতে থাকে। এবং এটা প্রথমে বলা হয়েছিল যে এই ধাত সিন্ড্রোমটা শুধুমাত্র ইন্ডিয়াতে আছে, পরবর্তীকালে দেখা গেছে যে এটা 500 প্রায় কালচারে এই ধরনের সিমটমটা পাওয়া গেছে। অর্থাৎ এটা একটা কালচার বাউন্ড সিন্ড্রোম হলেও কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া স্পেসিফিক নয়। এই যে বয়স্ক ভদ্রলোক, তাকে যখন বলা হলো ঠিক আছে আপনি ওই সময়ের কথাটাই তো বলছেন, তারপরে যে 50 বছর তা আপনি শারীরিক সম্পর্ক করেছেন, বললো না এতে কিন্তু কোনো শরীরে ক্ষতি হবে না, কারণ এটা স্বাভাবিক প্রক্রিয়া, আর ওটা হলো কৃত্রিম প্রক্রিয়া, ওতে শরীরের ভেতরে রক্তমজ্জা টেনে বেরিয়ে আসবে। অর্থাৎ দুজন স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক বা ছেলে মেয়ের মধ্যে শারীরিক সম্পর্ক হলে যে বীর্যস্খলন হয় তাতে কিন্তু কোনো স্বাস্থ্যহানি হয় না, কিন্তু একা একা করলে পারি সেটা নাকি বেশি ক্ষতি করে। এটা সঙ্গে ঠিক আরেকটাই যুক্ত আছে মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রেও বলা হয় যে যত রোগের মূলে হচ্ছে নাকি ওদের সাদা স্রাব এবং মাসিক পরিষ্কার না হওয়া, মেন্স না হওয়া মেয়েদের একটা তো স্বাস্থ্যের ক্ষেত্রে লক্ষণীয় একটা সিমটম, যেটা রেগুলার হওয়ার কথা, যাদের তাদের হবে, এবং যাদের কিছু প্রবলেম থাকে তাহলে কম হবে। কিন্তু তার মানে এই না যে কম হওয়া মানেই সেটা একটা বড় অসুখ। বহু মহিলারা তাদের মানসিক সমস্যার কারণ, শারীরিক রোগের কারণ হিসাবে এটাকেই মনে করে যে আমার মেন্স পরিষ্কার হয় না, এটাই আমার মেন অসুবিধে। এবং মেন্স অনেকে যেমন কন্ট্রাসেপটিভ ফিল গেলে, অনেকে একটু মোটা হলে তাদের মেন্স কম হবে, অথবা অন্য রক্তের পরিমাণ কম থাকলেও অ্যানিমিয়া হলে পারেও কম হতে পারে। আরও অন্যান্য কারণ আছে, কিন্তু সেগুলো যদি চিকিৎসক বলে যে তেমন কিছু গুরুত্বপূর্ণ নয়, যদি রেগুলার হয় তবে পরিমাণে কম হলে পারেও সেটা কিছু গুরুত্বপূর্ণ নয়, সেটা কিন্তু তারা মন থেকে মানে না। এবং এই জায়গাতেই একটা আমাদের কালচারের মানে অবাস্তবতা ভাবনায় যে একই রক্ত যখন মহিলার শরীর থেকে না বের হচ্ছে সেটা নাকি একটা সবচেয়ে বড় রোগের কারণ, এবং যার থেকে শরীর, মন, সংসার, সমাজ সব কিছু নষ্ট হয়, হ্যাম্পার হয়ে যাচ্ছে। আবার একই রক্ত যেটা ধাতুর মাধ্যমে বলছে পুরুষের শরীর থেকে বেরিয়ে গেলে পারে সেটা তার ক্ষতি হচ্ছে। দুটো ভাবনা, অপোজিট ভাবনা একই সঙ্গে একই পরিবারে একই সমাজে থাকে, এটাই একটা, এইগুলোকেই বলে অযৌক্তিক বা অবাস্তব ভাবনা চিন্তা। এবং সাদা স্রাব, মহিলাদের ক্ষেত্রে সাদা স্রাব হওয়াটা একটা রোগ, কিন্তু সব ক্ষেত্রে তো নয়। কিছু সাদা স্রাব তো হবেই, প্রথম যখন পিউবার্টি হলো তখন তো হয়, মেন্সের কিছুদিন আগে তো সাদা স্রাব হয়, বাচ্চা প্রসবের পরেও সাদা স্রাব হবে, এমনকি ওভুলেশনের সময় অর্থাৎ মেন্স হওয়ার ঠিক 14 দিনের মাথায়ও কিছুটা সাদা স্রাব হতে পারে। সুতরাং কিছু সাদা স্রাব হওয়াটা একটা নর্মাল ফেনোমেনা, সেটা এক্সেসিভ পরিমাণে হলে সেটা একটা প্রবলেম। এবং সেগুলোর ইনফেকশন ছাড়া অধিকাংশ কারণটাই হচ্ছে হাইজিন। পুকুরে নোংরা জলে স্নান করে যারা, তাদের ক্ষেত্রে প্রবলেম হয়। এখন তো প্রায় চিকিৎসকরাই বলে দিয়েছেন যে পুকুরে স্নান করবে না, যেখানে নাকি বিকল্পভাবে জল পাওয়া যায়, এবং ভালো হাইজেনিক জিনিস ব্যবহার করা, মানে মেন্সের সময় যে সমস্ত প্যাড বা কাপড় ব্যবহার করলে পারে কিন্তু এটা অনেক কম হয়। তাছাড়াও যদিও বা কারণ থাকে, কিন্তু মূল কথা বক্তব্য ওটা না। মূল বক্তব্য হচ্ছে যে সে যে ভালো নেই, তার মাথার যন্ত্রণা, তার গা হাতের যন্ত্রণা, গাঁটের ব্যথা, তার শরীরের জোর নেই, তার ঘুম হয় না, তার খিদে হয় না, তার কোনো কিছু ভালো লাগে না, সবের কারণ হচ্ছে এই সাদা স্রাব। এবং এই সাদা স্রাব যদি হয়েও থাকে ডাক্তারের কাছে আসুক, চিকিৎসা করুক, সেটা করবে না। কারণ সাদা স্রাবের মতো রোগ নাকি দৈব ওষুধ ছাড়া সারে না। ফলে তারা চিকিৎসা অনেক করেছে ডাক্তারবাবু, কী করেছেন, আয়ুর্বেদিক করেছে এবং দৈব ওষুধ করেছে। দৈব আবার ওষুধ কী করে হয়? দৈব জিনিস তো আমরা সাধারণভাবে জানি যে কিছু দৈব প্রসাদ হতে পারে, দৈব না হলে মন্ত্রপুত কোনো মাদুলি তাবিজও তো হতে পারে। দৈব আবার ওষুধ কিভাবে হয়? কিন্তু বেশ কিছু লোক দৈব ওষুধ বিক্রি করে। এমনকি আসলে যেহেতু এলোপ্যাথি ওষুধের প্রতি মানুষের একটা বিদ্বেষ আছে যে এইসব ওষুধ খেলে পারে মানুষের ক্ষতি হয়,
শরীরে সাইড এফেক্ট আছে, সুতরাং তারা কি করে ওই ওষুধগুলোকেই দৈব ওষুধ বা আয়ুর্বেদিক ওষুধ বলে বিক্রি করলে বা ভেষজ ওষুধ বলে বিক্রি করলে, হার্বাল প্রোডাক্ট বলে বিক্রি করলে জনগণ সেটা গ্রহণ করে। বহু মানুষ আছে ব্যথার ওষুধ হিসাবে, এমনকি হোমিওপ্যাথি ওষুধ হিসাবে নিয়মিত প্রেডনিসোলোন ওষুধ, যেটা নাকি ভয়ঙ্কর, মানে নিয়মিত ব্যবহার করলে মানসিক ভারসাম্যহীন হয়। বহু পেশেন্ট আছে দিনের পর দিন তারা কিন্তু ওই প্রেডনিসোলোন খেয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে খাপ দেওয়া হয় না, একটা শুধু ট্যাবলেট ছোট কৌটোর মধ্যে দিয়ে দেওয়া হয়। যে প্রশ্নটা তাদেরকে প্রত্যেকেই করি যে আপনি যে ওষুধটা খাচ্ছেন সেই ওষুধটা নাম কি, তার কম্পোজিশন কি, বা দৈব ওষুধের ট্যাবলেট আকারে কী করে হলো, আয়ুর্বেদিক ওষুধ ভেষজ ওষুধ যদি হয় সেগুলো এলোপ্যাথি ওষুধের মতো ট্যাবলেটের আকার, ক্যাপসুলের মতো ট্যাবলেটের আকার, এগুলো হলো কোথা থেকে? প্রকৃত অর্থে যারা হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করে, হোমিওপ্যাথি ওষুধ তো কখনো বড় বড় ট্যাবলেট হয় না। আয়ুর্বেদিক ওষুধ তার তো প্রত্যেকটা মেডিসিনের একটা তো আলাদা রকমের শেপ আছে। এলোপ্যাথি ওষুধের টাইপ শুধুমাত্র কভারটা যার নেই, সেই রকম ওষুধগুলোকে যে দৈব ওষুধ বলে ব্যবহার করছে বা ভেষজ হার্বাল প্রোডাক্ট বলে বিক্রি করছে যারা, এলোপ্যাথি ওষুধকেই শুধুমাত্র মানুষের যে একটা ভুল ভ্রান্ত ধারণা যে ওষুধ এলোপ্যাথি ওষুধ মাত্রই বিষ, এগুলো শরীরে ক্ষতি করে, সেই ধারণা থেকেই এই ওষুধগুলোকেই নানান প্রবঞ্চক, প্রতারক, ব্যবসায়ী তারা নানানভাবে কিন্তু আপনাদের প্রতারিত করছে। প্রতারিত কখনোই হবেন না। একটা ওষুধ তখনই মেডিসিন হয় যখন তার এফেক্ট সাইড এফেক্টের থেকে বেশি হয়, এবং সেটা বহুবার বহুভাবে ল্যাবে বহু জন্তু জানোয়ার বহু মানুষের উপর পরীক্ষা করে তবেই বাজারে ছাড়া হয়। সুতরাং আপনাকে এলোপ্যাথি ওষুধই দেওয়া হচ্ছে, অথচ অন্য নামে অন্যভাবে দিচ্ছে, এবং যেটা নাকি কতদিন দিতে হয়, কত ডোজে দিতে হয়, কখন বন্ধ করতে হয়, যেগুলো সম্বন্ধে যাদের অভিজ্ঞতা নেই তারা দিচ্ছে। এই প্রতারকদের ফাঁদে পা দেবেন না, নিজেরা বিজ্ঞান মনস্ক হন, সচেতন হন একটু। আর একটা অসুখ যেটা তখনই শুরুতে আলোচনা করছিলাম, সেটা ছিল যে এলাকায় তখন একই সময় হঠাৎ করে সমস্ত ইয়ং ছেলেদের হঠাৎ করে লিঙ্গ ছোট হয়ে কুকুরে লিঙ্গ এবং স্ক্রোটাম, টেস্টিস সব কিছু নাকি পেটের ভেতর ঢুকে যাচ্ছে, এবং ঢুকে গেলেই মারা যাবে। এবং সেই জন্য কী করতে হচ্ছে না, টেনে ধরে রাখতে হচ্ছে। আমার কাছে বহু পেশেন্ট এসেছে ওই সময়, তারা বলছে যে বাড়ির লোকেরা নাকি ক্লান্ত হয়ে পড়ছে, সারা রাত জেগে জেগে ওইভাবে লিঙ্গটাকে টেনে ধরে রাখতে গিয়ে, যাতে নাকি ছেড়ে দিলেই মারা যাবে। বহু মানুষ তখন ওই সময় সারা রাত জলে গলা ডুবিয়ে বসে আছে, নাকি ওইভাবে থাকলে পারে তারা বেঁচে যাবে, না হলে কিন্তু মারা যাবে। আবার কেউ কেউ কপালে আর কানের লতিতে চুনের টিকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিল, এবং এত ব্যাপক হারে এটা প্রচার হয়েছিল যে মানুষকে তখন ওই সময় যখন এগুলো হয়, এটাকে বলে আমরা মাস হিস্টেরিয়া, এইগুলো যখন হবে তখন মানুষকে বুঝিয়ে বলে কিছু করতে চাওয়া খুব মুশকিল, যেটা আগে থেকে যদি সচেতন না করা হয়, একবার প্রাদুর্ভাব হয়ে গেলে। তখন আমি অনেক মিডিয়াকে বলেছিলাম যে বিষয়টা নিয়ে বলুন। মিডিয়ার তরফ থেকে একটা বক্তব্য ছিল, আমার অনেক রিপোর্টার বন্ধু আছে, তারা বলল যে আমরা খবর করতে গেলে কি বরং আরও হিতে বিপরীত হবে, অর্থাৎ যে জেলাতে এটা পৌঁছয়নি খবরটা, সেখানে কিন্তু এটা গেলে পারে বা সেটাও তারা আক্রান্ত হবে। এবং ঘটনাটা সত্যি, মাস হিস্টেরিয়া এটাকে বলা হয়। রোগটার নাম কোরো। একই রোগ আজ থেকে প্রায় বছর 30 আগে, 30 না 35 বছর আগে আমি যখন হাওড়ার কলকাতাতে ছিলাম তখনও হয়েছিল। তখন কিন্তু মহিলাদের ক্ষেত্রে হয়েছিল। মহিলাদের নাকি ব্রেস্টগুলো ভেতরে ঢুকে যাচ্ছিল এবং ঢুকে গেলেই মারা যাচ্ছিল, যার ফলে টেনে রাখতে হচ্ছিল, এবং কি বাবা দাদাকে দিয়েও টেনে রেখেছিল আর কি বাড়ির লোকেরা, এতটাই তখন অন্ধবিশ্বাসে করে। এই মাস হিস্টেরিয়া যখন হয়, এরকম একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়ে, এটা থেকে মুক্ত হওয়ার জন্য নিজেকে একটু যুক্তিবাদী হতে হবে। এখনও যেমন এই রিসেন্ট যে ঘটনাটা ঘটলো, যেটা হচ্ছে যেদিন ঘন্টা বাজাতে বলেছিল প্রধানমন্ত্রী, আলো জ্বালাতে যেদিন বলেছিল, সেদিন নাকি হঠাৎ করে রটে গেল
কে একজন হয়তো বোধহয় কমেডি করে একটা পোস্ট করেছিল যে ওই মুহূর্তে নাকি সবাই মিলে ভারতের লাইট জ্বাললে ওইটা একটা কোন মাহেন্দ্রক্ষণ, তাহলে নাকি করোনা দেশ থেকে নির্মূল হয়ে যাবে। এই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নাকি এই বক্তব্যটা প্রচার করেছিলেন, এই বিষয়টা বলেছিলেন, ওই সময়টা বলেছেন এবং ওই আলো জ্বালানোর কথাটা বলেছেন। সেটা কিন্তু আদৌ ছিল না। পার্টির তরফ থেকেও আমি জানি না, আমি কখনো শুনিনি যে পার্টির তরফ থেকে এরকম কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছিল ভারতীয় বিজেপি পার্টি থেকে, কিন্তু বহুজন এই পোস্টটা প্রচার করছিল এবং বেশ কিছু লোক যারা বলে ওই পার্টির সাপোর্টার হিসাবেই বলে, তারা মনে করছিল সত্যিই এটা বক্তব্য। অথচ তারা একবার যাচাই করে দেখেনি যে তাদের উঁচু লেভেলের স্তর থেকে এরকম কোনো বক্তব্য প্রচার হয়েছে কিনা, কিন্তু গুজব ছড়িয়েছিল। এবং সেই দিনই হঠাৎ করে ফোনে ফোনে খবর এলো যে সিলেট উপরে নড়া দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ শিব নাকি এসেছে, এবং সবাই পরীক্ষা করছে, ফেসবুকে আবার সেরকম ফটো দিচ্ছে, হোয়াটসঅ্যাপে। কিন্তু ঘটনা হলো যে শিলের উপর নড়া যাদের দাঁড়াবার তারা তার পরের দিনও দাঁড়িয়েছিল এবং এখনও দাঁড়াচ্ছে, আর যাদের দাঁড়াবার নয় তাদের দাঁড়ায়নি। এর আগে গণেশ দুধ খেয়েছিল, গোটা ভারতবর্ষ একসঙ্গে দেখেছিল যে গণেশ নাকি চামচে করে খাওয়ালে দুধ খাওয়াচ্ছে। পরে দেখা গেছে যে গণেশ সারা বছরই ওইভাবে দুধ খাওয়ায়, কারণ সেটা একটা ফিজিক্সের বিষয়। মাঝে একবার রটে গেল যে কৃমির ওষুধ সরকার থেকে যেগুলো দিচ্ছে খাওয়ার পরেই নাকি বমি হচ্ছে এবং আর হসপিটাল নিয়ে যাওয়ার সময় নেই, সব বাচ্চারা মারা যাচ্ছে। ঘটনা ছিল একটা কোনো বাচ্চা স্কুলের কৃমির ওষুধ খেলে বমি হতেই পারে, অসুস্থ হয়েছিল, বাকিরা কিন্তু অসুস্থ হয়নি। কিন্তু রটে গেল যে একই সঙ্গে 100-এর পর 100 বাচ্চা মারা যাচ্ছে। তো তখন আমার কাছে যখন ফোনে খবরটা আসে, আমি তখন তাকে বলি যে তুমি খবরটা কোথা থেকে, বলে এতগুলো জায়গায় যে এরকম হচ্ছে। বললো সবাই বলছে এরকম, মানে আধ ঘন্টার মধ্যে একটা খবর। আজকের যুগেও সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে কি হচ্ছে সেটা টিভিতে আসছে না, অথচ অন্যান্য ফোনে 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 খবর চলে আসছে। এই যে স্প্রেডটা, রিউমার জিনিসটার স্প্রেডের একটা সাধারণ জ্ঞান দিয়ে বিচার করে দেখতে হবে যে একটা খবর সম্প্রচারিত হওয়ার যে মিনিমাম সময় লাগে সেটা কি করে হচ্ছে। একটা ভায়া যদি কোনো রকম নেটওয়ার্ক, টিভি নেটওয়ার্ক ছাড়া ইন্টারনেটের মাধ্যমে এতটা স্প্রেডভাবে মানুষের কাছে কোনোভাবে পৌঁছানোর মাধ্যম নেই। ইভেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপেই হোক, পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামে বা প্রায় অধিকাংশ গ্রামে একই মুহূর্তে কোনো খবর যদি পৌঁছে যায় যে এরকম একটা কিছু ঘটেছে, তাহলে বুঝতে হবে যে সেটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ বা কারা স্প্রেড করছে, অথবা গুজব হিসাবে। এবং আরেকটা ঘটনাও ঘটেছিল কয়েক বছর আগে, সেটা হলো হঠাৎ করে নাকি মেহেন্দি লাগানোর কারণে পুরো শরীর জ্বলে পুড়ে মারা যাচ্ছে মেয়েরা, মুসলিম মেয়েরা হচ্ছে। এবং তার পেছনেও ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে এটা হচ্ছে ওই হিন্দু সম্প্রদায়ের লোকজন নাকি মেহেন্দির মধ্যে অন্য কিছু একটা বিষ মিশিয়ে দিয়েছে। আমাদের হসপিটালে, আমাদের চেম্বারেও বহু রুগী এসেছে যারা মূর্ছা গিয়েছিল, সেগুলো মানসিক অসুখ, কিন্তু প্রকৃতপক্ষে এমন কিছু ঘটনা ঘটেনি। এই ঘটনাগুলো যারা প্রচার করে তাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে। এই করোনার আবহে এই সব ঘটনাগুলোর উল্লেখ কেন করছি? কারণ এখনও কিন্তু সেম জিনিসগুলো করে চলেছে। করোনার ওষুধ হিসাবে বাজারে বহু রকম গোবর গোমূত্র বাদ দিলাম, মাদুলি তাবিজ ছাড়াও বহু ওষুধ কিন্তু হিসাবে বিক্রি হচ্ছে, এমনকি বাড়ি বাড়ি গিয়ে শহর এলাকা জুড়ে দেওয়া হচ্ছে এবং বড় রকমের ব্যবসাও করা হচ্ছে। করোনার যদি ওষুধ বেরিয়ে যেত তাহলে সারা পৃথিবীর আজ এত লক্ষ লোক মারা যেত, এত লক্ষ লোক আক্রান্ত হতো। এটা মানুষকে যুক্তি দিয়ে যদি নিজেকে না বিচার করেন তাহলে আবারও প্রতারিত হবেন এবং আবারও আপনার একটা সিউডো সেন্স অফ সিকিউরিটি ডেভেলপ করবে, যেটা নাকি আপনার পক্ষে খুবই ক্ষতিকারক হবে। এবং আরেকটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে যে সাম্প্রদায়িক শক্তিগুলো কিন্তু এই সময় খুব সক্রিয়। বেশ কিছু মিডিয়াতে পোস্ট দেখা যাচ্ছে যেগুলো কিন্তু বাস্তবতা যাচাই না করেই ফরওয়ার্ড করে দেবেন না। দাঙ্গার ছবি অথবা একটা বিশেষ সম্প্রদায়ের কোনো রকম অসহযোগিতার ছবি আসছে, এগুলো কিন্তু একটা শ্রেণীর মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে, যা আমাদের নাকি কিন্তু নিজেদেরকে উত্তেজনার বশে দল বেঁধে গিয়ে দাঙ্গা করছে যারা,
দুটো দল মানুষ যখন দাঙ্গা করছে, মানলাম দাঙ্গা করে না হয় জিতে গেলেন, কিন্তু অতগুলো লোক যখন একসঙ্গে হলো, তাদের করোনার হাত থেকে কে বাঁচাবে? একটু চোখ কান খোলা রাখবেন, একটু যুক্তিবাদী হবেন, একটু বিজ্ঞান মনস্ক হবেন, একটু মানবিক হবেন এবং একটু আধ্যাত্মিক হবেন। প্ররোচনায় ফা দেবেন না, কুসংস্কার অন্ধবিশ্বাসে নিজের চোখ কান ঢাকবেন না, তাহলে কিন্তু জীবনে অনেক কষ্ট আসবে। আর এগুলো থেকে যদি এড়াতে পারেন, তাহলে এত কিছু মন্দের মধ্যেও কিছু ভালো লাগা, কিছু খুশি, কিছু আনন্দ আসতেও পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। নমস্কার।